সেলাই ছাড়া কমে যাবে না। তখন কি তোর ভালো লাগবে বাবা? কেন মা? নর্দমায় দাঁড়ালে স্নান করতে হয় কেন? নর্দমা দিয়ে যে নোংরা জল বয় বাবা, নোংরা জলে দাঁড়ালে স্নান করতে হবে না। আমি নোংরা জলে দাঁড়ালে আমাকে স্নান করতে হবে। আমি যাদের ছোবো তারা কেন স্নান করবে? তাই হয় বাবা, তাই নিয়ম। গৃহস্থের বাড়িতে সুচিতার এইসব নিয়ম মানতে হয় বাবা। এখন চল স্নান করতে চল। এই কে আছিস? স্নান ঘরে আমার আর বিলুর কাঁচা কাপড় দিয়ে যা। চল চল, অনেক দেরি হয়ে গেছে। বাবু
বলতে নেই বাবা, বলো আসি। আসি গো মা, আসি। এসো এসো। বাবা বিনু, তুমি ওদের প্রণাম করলে না? ওদের কেন প্রণাম করবো মা? ওরা তো সেজেগুজে নাটক দেখিয়ে গেল। তাতে কি হয়েছে বাবা? যেখানে ঈশ্বরের কথা, ঈশ্বরের ভাব, সেখানেই তো ঈশ্বর। মা, সুন্দরবন কোথায়? সুন্দরবন? সুন্দরবন আমাদের এই কলকাতার থেকে অনেক দক্ষিণ দিকে। শুনেছি ওখানে অনেক বড় বড় নদী আছে। আমাদের এই গঙ্গা থেকে বেরিয়ে পাটের নৌকোগুলো ওই সুন্দরবন পেরিয়ে দেশ দেশান্তরে যাত্রা করে। মা, আমি পাটের নৌকো করে দেশ দেশান্তরে যাব মা। তা যাবে বই, মাকে ছেড়ে দূরে যেতে তোমার ভয় করবে না দুষ্টু ছেলে? কেন মা, ভয় করবে কেন? আমি তো আবার তোমার কাছেই ফিরে আসবো। তোমার জন্য কত বিদেশি জিনিস নিয়ে আসবো, কত শাড়ি গয়না। আমি তো তখন অনেক বড় হয়ে যাবো কিনা, বাবার মতো সবার জন্য অনেক অনেক জিনিস নিয়ে আসবো। আমি যে তখন কাঁদবো বাবা, তোকে ছাড়া যে আমি থাকতে পারি না রে বিলু। দুদণ্ড চোখের আড়াল হলে ভয় পাই। সে তো এখন আমি ছোট আছি বলে। আমি তো রামের মতন 14 বছর চলে যাচ্ছি না। আমি যাবো জাহাজ হাঁকিয়ে বাণিজ্য করতে। জানো মা, মহিমা আমার সাথে যাওয়ার বায়না করে। বড্ড ছোট, ওকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা বিলু, আমাকে ছেড়ে যেতে তোর মন খারাপ করবে না? সব সময় যে এত ছুটে ছুটে পালাস, এখানে ওখানে পাড়ায় পাড়ায় খেলে বেড়াস, আমার কথা একটুও ভাবিস না। আচ্ছা মা, তুমি কেঁদো না, আমি তোমায় ছাড়া কোথাও যাব না। আমার আঁচলের তলায় লুকিয়ে থাকবে তেমন ছেলে তুমি নও বাবা, আমি জানি। কিন্তু যেখানেই যেও বাবা, আমাকে ভুলো না কিন্তু। আচ্ছা মা, আচ্ছা।
শিবের সামনে
శ్రీహరి వినోద వీచి వల్లరి విరాజమాన జ్వలల్లలాట పట్ట పావని కిశోర చంద్రశేఖరే రతి ప్రతిక్షణం বাবা আমার কাপড়গুলো ধোয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না? কি করে করবো মা? আমি তো ঘরে বন্ধ ছিলাম। তাও তো ঠিক কথা। জানো বিলু, আমি শিবের কাছে চেয়ে তোমাকে পেয়েছি, কিন্তু এখন দেখছি শিব আমাকে একটা ভূত পাঠিয়ে দিয়েছে। ভূত কই মা? ভূত বলে কিচ্ছুই নেই, আমি তো নরেন্দ্রনাথ দত্ত, তোমার বিলু। দেখো বাবা বিলু, একটা কথা তোমায় বলি, সব সময় যদি তুমি এমন দুষ্টুমি করো তাহলে কিন্তু মহাদেব আর তোমাকে কৈলাসে ফেরত দেবেন না। আচ্ছা আচ্ছা, চলো মা, তুমি রামায়ণ পড়বে না? আমিও শুনবো। চলো বাবা চলো। মা গো, আমি তোমায় বড় কষ্ট দিই না মা? না না, তবে তুমি আমায় জড়িয়ে ধরে কাঁদো কেন মা? কেন কাঁদি সে তুমি বুঝবে না বাবা। পাড়ার লোকেরা বলছিল তুমি নাকি ঘোড়ার গাড়ি চালাচ্ছিলে। কি হয়েছিল বাবা? না, আমি চাপা পড়িনি, তবে আমি কার্তিককে নিয়ে চড়কের মেলায় গিয়েছিলাম। ঘোড়ার গাড়ি করে গিয়েছিলে? পয়সা পেলে কোথায়? না, ঘোড়ার গাড়ি করে যাইনি, হাঁটতে হাঁটতে চড়কের মেলায় গিয়ে মহাদেবের মূর্তি নিয়ে আমি আর কার্তিক ফিরছিলাম। তারপর তুমি তো জানো কার্তিক কি রোগা, হাঁটার লড়াইয়ে আমার সাথে কিছুতেই পারছিল না, অনেক পিছিয়ে পড়েছিল। তারপর হঠাৎ পেছন থেকে শুনি গেল গেল, মরলো মরলো। পিছনে ফিরে দেখি কার্তিক রাস্তার মাঝখান দিয়ে হাঁপাতে হাঁপাতে আসছে, আর পিছন থেকে একটা ঘোড়ার গাড়ি ছুটে আসছে। আমি কার্তিককে হ্যাচকা টেনে ঘোড়ার গাড়ির কবল থেকে বের করে নিয়ে আসলাম। হ্যাঁ বাবা, এই ঘটনা আমি জানি। কার্তিকের বাবা এবং পাড়ার মুরব্বীরা তোমার বাবার কাছে তোমার প্রশংসা করতে এসেছিলে। ও, তুমি এই ঘটনা জানো? তুমি এর জন্য আমায় বকবে? না বিলু, আমি এর জন্য তোকে বকবো না। তোর বাবা চিরকাল সকলের পাশে দাঁড়িয়ে এসেছে, তুমি তারই মতো মানুষের মতো মানুষের মতো। তোমার ছোট ভাইয়েরাও তোমাকে দেখে যেন বলতে পারে আমাদের বড়দাদা মানুষের মতো মানুষ। তোমার কাছ থেকে তো শিখেছি মা, যে সাহায্য চাইতে আসে তাকে সাহায্য করতে হয়। বেশ বেশ, খুব হয়েছে, এখন চলো পড়তে বসতে চলো। বুড়ো মশাই এসে গেছে ফিরে। সারা দিন পাড়ায় ঠো ঠো করে তোমার শরীরটা এখন ক্লান্ত, কি করে পড়বে তুমি? সে আমি শুয়ে শুয়ে শুনে নেব। দিয়ে শুনলে আমার পড়ায় বিশেষ অসুবিধে হয় না, তা তো জানি আমার দুষ্টু ছেলে। চলো
কখনো মিথ্যা কথা বলো না। আগে তুমি আমার উত্তর দাও, তুমি কি জানো না বালকদের কথা আনতে নেই? হ্যাঁ জানি। তবে তুমি এমন বললে কেন? তোমার কি খুব দুঃখ পেতে ইচ্ছে হয়েছিল? না, আমার হুঁকো খেতে ইচ্ছে হয়নি। তবে কেন খেয়েছো? আমি শুনেছিলাম এখানে যে হুঁকোগুলি আছে সেগুলি এক এক জাতের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে রাখা আছে। আমি গুরুমশাইকে জিজ্ঞেস করেছিলাম জাত কি। তিনি ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, কায়স্থ কতগুলি জাতের নাম বললেন। তো জাত কাকে বলে সেটা বলতে পারলেন। তাই বুঝি? বটে। আবার বুঝলে? আবার গুরুমশাই বললেন এক জাতের হুঁকো যদি আরেকজন খেয়ে নেয় তবে জাত চলে যায়। জাত যাওয়াটা ঠিক কি সেটাও বলতে পারলেন না। তাই আমি সব হুঁকো একটু একটু করে খেয়ে দেখছিলাম জাত গেলে মানুষের কি যায়। বটে। বুঝলে? তুমি নেতাচার, লোকাচারের মানে বুঝতে চাইছো? সত্যি আমিও তোমাকে ঠিক মতো বুঝিয়ে বলতে পারবো না যে জাত গেলে ঠিক কি যায়। বুঝলে? তুমি আমার ভাবিয়ে তুললে। তাহলে বাবা আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না। জাত গেলে মানুষের কি হারায়, জাত কি? ওই যে বাবা পণ্ডিত মশাই আসছে। বিলে আমরা বংশ পরম্পরায় জাতটা পাই। যেমন আমরা দত্ত কায়স্থের বেটা। ওই যে দেখো তোমার পণ্ডিত মশাই আসছে, ওরা বামুনের বেটা। না আমরা বংশ পরম্পরায় জানতে পারি। ঠিক এটাও জানি কোন মানুষ কি কাজ করে। তাই দিয়ে প্রথমে জাত নির্ধারণ হয়েছিল। আসতে পারি, আসতে পারি উকিল মশাই। নমস্কার, নমস্কার। পিতা পুত্রের এত কি পুরো আলোচনা হচ্ছে? গভীর আলোচনা মশাই, গভীর আলোচনা। বিলে আমায় জিজ্ঞাসা করছে আমার বৈঠকখানা ঘরে এক এক জাতির জন্য হুঁকো রাখা কেন? জাত মানে কি? জাত কেমন করে যায়? এইসব নানা প্রশ্ন করে আমার তো একদম নাজেহাল করে দিচ্ছে। ওর মনের মধ্যে এখন এইসব ঢুকেছে। পণ্ডিত মশাই, আপনি তো ভালো করে উত্তরও দিচ্ছেন না, শিখিয়েও দিচ্ছেন না। কি লেখা! আজও তোমার মাথায় এইসব ঘুরছে? কি মুশকিল!
লোককে আমরা ধরে রেখেছি। সাধারণ ব্যক্তিদের রাজামশাইয়ের সামনে পেশ করা হোক। কি নিয়ে আসছে? মন্ত্রীমশাই, এবার বুঝিয়ে দিন এই জাদু লাঠি কিভাবে অপরাধীদের ধরে ফেলে। এই জাদু লাঠি একটি চমৎকার বস্তু। এই জাদু লাঠি অপরাধীদের ঘরে থাকলে এক এক রাতে এক এক আঙুল করে বেড়ে যায়। শান্তি মশাই, এই 5 জন সন্দেহজনক ব্যক্তিকে বাড়ি যেতে বলুন। বাড়ি গিয়ে যেন প্রত্যেকে এই লাঠি মাথার কাছে নিয়ে শোয়। আর কাল ঠিক এই সময় আবার রাজসভায় এসে উপস্থিত হয়। আজকে সবাই এখানে শেষ হলো। হাই বিলে, আজকের খেলা দারুণ জমেছে, কিন্তু তুমি চোর ধরবে কিভাবে কিছুই বুঝতে পারছি না। এই তো মজা। সত্যি তো লাঠি পেরে যাবে না। যে সত্যি সত্যি চোর হবে সে কালকের খেলায় লাঠি একটু ভেঙে নিয়ে আসবে। হ্যাঁ, তাই তো। চোর তো কখনোই চাইবে না সে যে ধরা পড়ে। তাই ধরা পড়ার আগে লাঠির দৈর্ঘ্য বুঝতে না পারার জন্য লাঠির এক আঙুল ভেঙে রাখবে। সবাই গানের জন্য হাততালি দাও। মনের জ্বালায় দূরে যাবে কৃষ্ণকে আমার নাতি, নাতিটা নাতি। আমার নাতি। এখানে কি হতে হইবে? ওয়াজির আলী শাহ 25 সালে দেখতে যাওয়ার কথা মনে আছে? সেবারই তো কাল নৌকাটা বন্ধ করে ফেলেছিল না? ওরে বাবা রে, মাঝির দল সেবারে মেরে নৌকো থেকে ফেলে দেবে বলেছিল। আমি তো সাঁতার জানি না, আমার কি ভয় করছিল রে ভাই। শুধু সাঁতার জানিস না বলে ভয় করছিল? তুই সাঁতার জানিস না বলে বমি করেছিলি? না রে ভাই, নৌকোর দুলুনিতে বমি এসে গিয়েছি। নৌকা তুলে নিতে বমি এসে গিয়েছিল। তুই তো বমি করে চোখ উল্টে পড়েছিলি। আর মাঝির দল সেবারে মেরে নৌকা থেকে ফেলে দেবে বলেছিল। আমার খুব ভয় করছিল রে ভাই। বমি পরিষ্কার না করলে মেরে ঠ্যাং ভেঙে রাখতো। নরেন সামনে না নিলে সেবারে খুব বিপদে পড়তে হতো। নরেন কি করেছিল? নরেন ঝাঁপিয়ে পড়ে জলে নেমে ওরা কলটাকে টেনে এনেছিল। জোর করা কল। ওরা কলকার মানে ভাই। এই নরেন, তুই আমার ঘোড়া বলটির মানে কি জানিস না? ঘোড়া মানে সাহেব, বলটন মানে পুলিশ। পুলিশ, ওই সাহেব পুলিশ। হ্যাঁ রে বোকা, হ্যাঁ রে বোকা, সাহেব পুলিশ।
ছিলি না, তাই একটু গান বাজনা করছিল, এরা আবার গুলদানি শুরু করলো। হা 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 হা। এই খোকারা, আমি কি তোমাদের সাহায্য করবে? ওই দেখ, সাহেব আমাদের সাহায্য করবে বলছে। না বাবা না, সাহেবের সাহায্য নিয়ে দরকার নেই। এখন সাহায্য করবে বলছে, খানিকক্ষণ বাজানো জুলুম করবে। না বাবা, সব খেতে রাজি। এই খোকারা, আমি তোমাদের সাহায্য করতে চাই, চলো চলো একটা দিক আমার কাছে দিয়ে দাও। সাহেব ঠিক বলেছে, একদিন তুমি ধরো আর একদিন আমরা কয়েকজন মিলে ধরছি। দেখো দেখো, সামনে কাদা। এই, তোরা পালাচ্ছিস কেন? এই সাহেব তো আমাদের সাহায্য করতে এসেছিল। কিন্তু তুই তো পারিস না। অকৃতজ্ঞের দল সব। ভাই নরেন, তুমি বোধহয় কাজটা ঠিক করলে না। সাহেব দারোগা ভাবতে আমরা একে নিয়েছি, আমাদের প্রহার করবে। পিঠে সামলে ছড়ার চেষ্টা না ভাই নরেন, আমরা তোকে ডাকিনি, তবে তারপর যেতে হলো। সে কি রে ব্যাটা, এই লোকটা তো আমাদের সাহায্য করতে এসেছিল, তোরা কি করে এত অকৃতজ্ঞ হলি? কিন্তু ও তো সাহেব, তার উপর আবার পুলিশ। না, ও পুলিশ নয়, ও নাবিক। হাত হাত, ওকে চারশোটা করে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। হাত হাত, হাত। নাবিক, হাত, হাত, হাত। এই তো মা, এসেছি। কি বলবে, বলো। কোথায় ছিলে বাবা সকাল থেকে? একবারও তোমায় দেখতে পাইনি। ঘরে এসেছিলাম মা, তুমি মোটা ঠান্ডা নিয়ে হিসেব করছিলে। আমি খুব দরকারি কথা বলতে তোমার কাছে এসেছি। হ্যাঁ বাবা, আমি তখন কাজ করছিলাম। তোমার বাবা একটি জমিদারি আমায় কিনে দিয়েছিলেন, তারই হিসেব করছিলাম। এবারে না ওই জমিতে ভালো ফসল ফলেনি, তাই ওই মুসলমান চাষিরা তোমার বাবার কাছে আর্জি জানাতে এসেছিলেন, যাতে এবছরের মতো খাজনা মাফ করে দেওয়া হয়। বটে বটে, বাবার কাছে আমি ওদের ঠিক করতে দেখেছিলাম। বাবা কি বললেন? তোমার বাবা যেহেতু ওই জমিতে আমাকে দিয়েছিলেন, সেহেতু তোমার বাবা ওই মুসলমান চাষিদের আমার কাছে পাঠিয়েছিলেন। তুমি কি করলে মা? আমি বলেছি এবছর আর খাজনা দিতে হবে না, ওরা বড্ড গরিব। মা, আমি যে কথা বলতে তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বিলু, বল কি কথা? মা, মহিম বলছিল অর্ধেক দিন তুমি কিছু খাও না। এমনি তো মাসে 30 দিনের মধ্যে 15 দিন কিছু না খেয়ে থাকো। যে কটা দিন থাকে সে কটা দিন কিছু খাও না, শরীর তো ভেঙে পড়বে মা। ও, এই কথা। এত বড় সংসার, এত লোকজন, সবার জন্য এত রকম রান্না বান্না, সবার মুখে মুখে আবার তা তুলে দেওয়া, এতে বেলা পড়ে যায় বাবা, আর খেতে ইচ্ছে করে না। মা, তুমি যে সবাইকে এত যত্ন করো, মা ওরা তো তোমাদের সাথে আমাদের সাথে ভালো ব্যবহার করে না। বাবাজি সারাদিন ধরে এত পরিশ্রম করে, বুড়ো দাদু তার ছেলেরা কেউ তো কোনো কাজ করে না। আমার এইসব একদম ভালো লাগে না, খুব অবিচার, অন্যায়। তোর কথা সত্য বিলু, কিন্তু কি জানিস, তোর ঠাকুরমা এবং ঠাকুরদা যখন মারা যায় তখন তোর বাবা খুব ছোট। তোর বাবা কাকা কাকিমার কাছে যে মানুষ, তাই অনেক ব্যবহার ওরা এখন করলেও তোর বাবা কিছুই বলতে পারেন না। তা নাই হলো, কিন্তু তুমি খাওয়া দাওয়া ঠিক করে করো মা। তুমি সবার জন্য এত রকম রান্না করো, আমরা
রাজামশাই নন্দলাল বোস ইংরেজদের সঙ্গে ব্যবসা করত। ইংরেজরা তার দাপটে কাঁপতো, বুঝলি? তা তো কাঁপবেই মা, দেশটা আমাদের। ইংরেজেরা দেশটা দখল করে আমাদের মাথার উপর বসে আছে, তাই না? হ্যাঁ, এটা একেবারেই প্রতারণা। কিন্তু ওদের কবল থেকে আমাদের দেশকে মুক্ত করতে হলে শুধু আমাদের নিজেদের দর্শন, ভাষা, জ্ঞান, বিজ্ঞান জানলেই যে হবে না। ইংরেজি ভাষা, দর্শন, জ্ঞান, বিজ্ঞান পড়তে হবে, পারদর্শী হতে হবে। আমরা ভাই বোনেরা তোমার কাছে পড়ি তো মা। হ্যাঁ পড়িস, কিন্তু শুধু পড়লেই যে হবে না। সাহেবদের সমকক্ষ হয়ে ইংরেজি ভাষায় ইংরেজদের সঙ্গে কথা বলতে হবে, তবেই ওরা আমাদের ভয় পাবে, সম্মান দেবে। হ্যাঁ মা, তুমি যখন আমাদের ইংরেজি পড়াও, তুমি শুধু আমাদের সাথে ইংরেজিতেই কথা বলো, আমরাও তখন ইংরেজিতেই উত্তর দিই। এভাবে আমাদের ইংরেজি কথা অভ্যেস হয়ে যাচ্ছে মা, তাই না? হ্যাঁ দেবী, কিন্তু আমি তো সময় কম পাই। তুই তোর ছোট ভাইদের সাথে কিছুটা সময় ইংরেজিতে কথা বলা অভ্যেস করাস। হ্যাঁ মা, সেই দিন মহিমের সাথে সারা পৃথিবীর ইতিহাস নিয়ে ইংরেজিতে বার্তালাপ করছিলাম। বাহ বাহ, বেশ বেশ। যখন বাংলায় কথা বলবে তখন একটিও ইংরেজি শব্দ বলবে না, আর যখন ইংরেজিতে কথা বলবে তখন একটিও বাংলাতে কথা বলবে না। যে বাংলায় কথা বলবে তার সাথে ইংরেজিতে কথা বলবে না, আর যে ইংরেজিতে কথা বলবে তার সাথে বাংলায় কথা বলবে না। আচ্ছা মা। মা, মা, ঘরের দরজা বন্ধ করে কাঁদছো কেন মা? কাঁদলে তো আর মেসিতে ফিরে আসবে না। পরিশ্রম থেকে তো ছুটি নেই, তোমার শরীর কিভাবে থাকবে মা? কাঁদলে তো আর মেসিতে ফিরে আসবে না। না, ফিরে আসবে না। কিন্তু প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে ওকে এই অত্যাচার সহ্য করতে হলো। বড় আদরের মেয়ে আমার, বড় কষ্ট পেল। হ্যাঁ মা, তুমি যদি কাকা কাকু নিয়ে সম্বন্ধ ওখানে করার যদি পারতে, তাহলে মেয়েদের কষ্ট একটু কম হতো। এদিকে জ্ঞানী, ওদিকে সম্বন্ধী, দুজনের ষড়যন্ত্রে আমার মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হলো। খুড়তুতো বোন সতীন হবে এটা মেনে নিতে পারেনি। যা যা হয়েছে তা হয়েছে, আমি যাচ্ছি ওদের বাড়ি। ভাগ্নিকে নিয়ে আসবো তোমার কাছে। তুমি যেমন ভাবে দিদিদের বেতন স্কুলে পড়িয়ে মানুষের মতো মানুষ করেছো, ভাগ্নি শিবকালীকেও সেরকম ভাবে শিক্ষিতা ও আত্মাভিমানী করে মানুষ করবে। হ্যাঁ বিনু, তুই তাই কর। ওর ওখানে কোনো যত্ন হবে না। পিতা বড় অনাদরে রয়েছে। আমাদের দেশের কন্যা সন্তানদের এমন অনাদর যতদিন থাকবে, ততদিন ভারতের মেয়েদের চোখের জল অঝরে ঝরবে। বিলু, তুই ওদের চোখের জল মোছাস বাবা। তাই হবে মা, তাই হবে। জাতি, মৈত্রী, লীলাবতীর দেশের মেয়েরা